স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। মনিরা বেগম কিছু বলতে যাবেন তার আগেই দেখতে পেলেন সিঁড়ি দিয়ে মেহিনুর নামছে। ধীর পায়ে এসে মাহিরের পাশের চেয়ারে বসলো। তার মুখের অভিব্যক্তি স্বাভাবিক, যেন কিছুই হয়নি। সম্পূর্ণ স্বাভাবিক লাগছে তাকে। এসেই চুপচাপ ক্লাসে জোশ ঢালতে লাগলো। মেহরিন আর মাহির একে অপরের দিকে তাকালো। মাহির মেহরিনকে ভ্রু তুলে ইশারা করলো, যেন জানতে চাইছে। ব্যাপার কি? মেহরিনও ইশারায় বোঝালো যে। সেও তো বুঝতে পারছে না। মনিরা বেগম মেহনুরকে প্রশ্ন করলেন। এই না বললে খাবি না? মেহনুরের স্বাভাবিক জবাব। আমি বলিনি, মিহু বলেছে। মেহরিন এই কথায় বিষম খেল। মনে মনে ভাবল, কি চালাক রে বাবা, নিজের দোষ ঝটপট আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। নওয়াজ সাহেব বেশ বিরক্ত। তিনি মনিরা বেগমের উদ্দেশ্যে বললেন, আহ, চুপ করো তো, ওরা খাচ্ছে। খাবার টেবিলে এত কথা বলো না। মনিরা বেগম মুখ বাঁকালেন। আমি বললেই বেশি কথা হয়ে যায়। এই বলে তিনি রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ালেন। তা দেখে সবাই যেন হাফ ছাড়ল। তাদের মা এমনই, অল্পতেই হাইপার হয়ে যান। নওয়াজ সাহেব খেতে খেতে বললেন, বাস, হয়ে গেল। টেম্পারেচার এখন কত পার্সেন্ট হাই হলো কে জানে। বাবার কথা শুনে তিন ভাই বোন মিটিমিটি হাসতে লাগলো। ওকে তুমি কেন মারলে ফারিস? নাস্তার টেবিলে বসা নীরবতা ভেঙে দিল ফায়াজ সাহেবের গম্ভীর কণ্ঠস্বর। প্রশ্নটি সরাসরি ফারিসকে উদ্দেশ্য করে। এই কথা শুনে বিষম খেল ফারহান। মনে মনে বলল, হেই রে, বাবা জানলো কি করে কথা? তখনই ফারিসের দিকে তাকালো সে। ফারিস কটমট দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে, চোখ দিয়ে যেন তাকে গিলে খাবে। হয়তো ভাবছে ফারহানি বাবাকে এই কথা বলেছে। ফারহান শুকনো ঢোক গিলল। এক গ্লাস জল খেয়ে নিজেকে স্বাভাবিক করল। ফারিস দৃষ্টি নামিয়ে আবারও চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। পুনরায় ফায়াজ সাহেব ফারিসের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, কি হলো, কথা কানে যায় না? কিছু জিজ্ঞেস করেছি তোমাকে, নূরকে কেন মারলে? ফারিস জল পান করে ভাবলেশহীন জবাব দিল, ইচ্ছে হয়েছে তাই মেরেছি। ফায়াজ সাহেব রাগান্বিত দৃষ্টিতে তাকালেন। দেখো ফারিস, ও তোমার বোন হয়, বোনকে সম্মান করতে শেখো। ওরা বড় হয়েছে, এভাবে গায়ে হাত তোলা ঠিক না। তাও রাস্তাঘাটে কিভাবে পারলে মারতে? আমার ভাইয়েরা যতই ঝগড়া বিবাদ করি না কেন, তোমরা যেমন আমাদের সম্মান, তেমনই মেহনুররাও আমাদের খান বংশের সম্মান। এক নাগারে বলে তিনি থামলেন। ফারিসের অভিব্যক্তিতে কোনো পরিবর্তন নেই। সে খাবার টেবিল ছেড়ে উঠতে উঠতে জবাব দিল, এত সম্মান যখন, তখন আপনাদের আদরের ভাতিজিদের বলবেন লাগাম ছাড়া চলাফেরা যাতে না করে। এই বলে সে সেখান থেকে চলে গেল। ফায়াজ সাহেব দীর্ঘশ্বাস ছাড়লেন। এই ছেলেকে কিভাবে বোঝাবেন তিনি? তার ছেলে বরাবরই একরোখা, বোঝালে তো বুঝ মানবে। মাহমুদা বেগম এবার কথা বললেন, শুধু শুধু ছেলেটাকে এত কথা কেন বললেন? জানেন তো ও অল্পতেই রেগে যায়। ফায়াজ সাহেব স্ত্রীর দিকে তাকালেন। এত যখন রেগে যায়, তখন ছেলেকে বুঝিয়ে বলতে পারো না, যাতে এরকম ছেলে মানুষই কাজ না করে আর আমার কথা শোনে? এই বলে তিনিও খাবার টেবিল থেকে উঠে গেলেন। ফারহানও চুপচাপ বাবা ভাইয়ের কথোপকথন শুনে খেয়ে দিয়ে কেটে পড়ল সেইখান থেকে। টেবিলে বাকি রইল শুধু দুজন, মা মাহমুদা বেগম আর ফারিন। ফারিন খেতে খেতে মাকে জবাব দিল, ওনাদের কিছু বলে লাভ নেই মা, দুজনই এক ধাঁচের। বাবাও যেমন একরোখা, ভাইও ঠিক তেমন। মাহমুদা বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি ভালো করেই জানেন স্বামী আর ছেলের স্বভাব। খান বংশের এই পুরুষদের জেদ যে পাহাড়ের চেয়েও কঠিন। ফায়াজ সাহেব অফিসে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়ে নিচে নামলেন। গেটের কাছে এসে কেয়ারটেকার হেলালকে বললেন গেট খুলতে। এই বলে তিনি গাড়িতে উঠে বসলেন। হেলাল গেট খুলে দিল। ফায়াজ সাহেব গাড়ি স্টার্ট দিয়ে গেট থেকে বের হবেন, ঠিক সেই মুহূর্তে আবার ব্রেক কষলেন। সামনে তাকিয়ে দেখলেন একই মুহূর্তে গাড়ি বের করেছেন নওয়াজ সাহেব। নওয়াজ সাহেবও তার গাড়ির ব্রেক কষলেন। পিং পতন নীরবতা। এক ভাই আরেক ভাইয়ের দিকে গম্ভীরভাবে চুপচাপ চেয়ে আছেন। দুজনের গাড়ি মুখোমুখি দাঁড়িয়ে নিজেদের বাড়ির গেটের সামনে। অবস্থানটা এমন যে একজন গাড়ি না পেছালে আরেকজনের গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়। আর দুই ভাই গো ধরে বসে আছেন, কেউ নিজে থেকে গাড়ি পেছাবেন না। তাদের এই নীরব যুদ্ধ দেখছেন দুই বাড়ির গেটে দাঁড়িয়ে দুই কেয়ারটেকার, রফিক আর হেলাল। ওরা মনে মনে ভাবছে, যা বাবা, বাঘের সিংহে আবার মুখোমুখি, আজ আবার কি হয় কে জানে।
নীরবতা ভাঙলেন ফায়াজ সাহেব। তিনি এবার জোরে জোরে গাড়ির হর্ন বাজাতে লাগলেন। তা দেখে নওয়াজ সাহেবও আরও বেশি জোরে হর্ন দিতে লাগলেন, যেন আজ যাই হয়ে যাক কেউ কাউকে রাস্তা ছাড়বে না। ফায়াজ সাহেব হাঁক ছাড়লেন হেলালের উদ্দেশ্যে। হেলাল, ওদের বলে দে রাস্তা ছাড়তে, না হলে কিন্তু গাড়ি ঠুকতে বাধ্য হব, বলে দিলাম। কথাগুলো যে নওয়াজ সাহেবের উদ্দেশ্যে বলেছেন তা তিনি বেশ বুঝতে পারলেন। তিনিও রফিকের উদ্দেশ্যে হাঁক ছাড়লেন। রফিক, ওনাদের বলে দে আমি আগে বের হয়েছি, তাই আমি আগে যাব। ওনাদের বল রাস্তা ছাড়তে। হেলাল আর রফিক পড়ল মহাবিপদে। তারা একে অপরের দিকে অসহায়ভাবে চেয়ে রইল। কি করবে তারা? এ তো নতুন নয়, প্রতিদিন এই দুই ভাই একটা না একটা জিনিস নিয়ে জেদ ধরেই থাকবেন। ফায়াজ সাহেব আবারও হর্ন বাজালেন, একইভাবে নওয়াজ সাহেবও হর্ন বাজালেন। এভাবে কিছু সময় কাটানোর পর নওয়াজ সাহেবের ফোন কল এলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন হাতে সময় কম। গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড না করলে ডিল বাতিল হয়ে যাবে। দুই ভাই একই অফিসে যান, অথচ 10 বছর ধরে কেউ কারোর সাথে কথা বলেন না, শুধু এই অভিমানের কারণে। এদিকে দুজনেই একই মিটিং অ্যাটেন্ড করতে হবে, তাই বাধ্য হয়ে নওয়াজ সাহেব হার মানলেন। তিনি গাড়ি পিছিয়ে নিলেন। তা দেখে ফায়াজ সাহেব মৃদু হাসলেন, এক বিজয়ের হাসি। তিনি গাড়ি নিয়ে চলে গেলেন। পেছনে নওয়াজ সাহেবও এলেন। তিনি যে ইচ্ছে করেই পিছিয়েছেন তা তার মুখে স্পষ্ট। যতই হোক ভাই তো। তাদের যাওয়া দেখে হেলাল আর রফিক হাফ ছেড়ে বাঁচল। একজন আর একজনের দিকে তাকালো। রফিক বলল, যাক বাবা, ঝামেলা ছাড়াই দুই ভাই চলে গেছে। বলে দুজন নিজের নিজের গেট লাগিয়ে দিল। ছাদের চিলে কোঠার ঘরে তখন এক গোপন বৈঠক চলছে। ঘরে নিশ্চুপ হয়ে বসে আছে নেহান আর নীল, আর সাথে ল্যাপটপে ভিডিও কলে যুক্ত আছে মেহরিন ও মেহনুর। নীরবতা ভাঙল নেহানের চিন্তিত কণ্ঠস্বরে। নেহান মেহনুরের থেকে 6 মাসের ছোট। এই 4 জন, মেহনুর, মেহরিন, নিহান আর নীলু, খান বংশের 4 দুরন্ত সদস্য। যদিও বাবা চাচাদের মধ্যে 10 বছর ধরে কথা বন্ধ, এই 4 জনের মধ্যে কিন্তু গলায় গলায় ভাব। তারা একে অপরের প্রাণ, পাশাপাশি দুষ্টুমিতেও কেউ কারোর চেয়ে কম নয়। তাদের একটা গ্রুপও আছে, নাম দ্য ক্রেজি স্কোয়াড। তাদের যত ধরনের বাদরামো বা পারিবারিক প্ল্যানিং সব এইখানেই চলে। এক কথায় তারা একে অপরের ক্রাইম পার্টনার। নেহার গালে হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল, নূর, কি করা যায় বলো তো? অনেক তো হলো, আর কত? মেহিনুরও একই ভঙ্গিতে বলল। সেটাই তো ভাবছি। একটু থেমে সে আবার বলল, যে করেই হোক ছোট ফুপির বিয়ের আগে সবাইকে এক করতেই হবে। নীলু উৎসাহী হয়ে বলল, হ্যাঁ নরূপো, তুমি কিছু করো প্লিজ, আর ভালো লাগে না। ওপাশ থেকে মেহরিন ধমক দিল, তুই চুপ কর নীল, আব্বু কথা বলছে, মাঝখানে কথা বলিস না। নীলু মেহরিনকে ভেঙচি কাটল। তুমিও তো এখনই বললে। নেহান বিরক্ত হলো। কোনো প্ল্যানিং এই দুটো বাদরের জন্য শান্তিতে করা যায় না, এরা একে অপরের সাথে লেগেই থাকে। নেহান ধমক দিল, ইস, চুপ করবি তোরা? শুধু শুধু মাথা খাস না, নূরকে বলতে দে, চুপচাপ শোন। মেহনুর আবার বলতে শুরু করলো, নিহান, আমার মাথায় একটা প্ল্যান এসেছে, কিন্তু 3 ভাই বোন উত্তেজিত কণ্ঠে একসঙ্গে বলে উঠল। কিন্তু কি? মেহনুর তাদের থামিয়ে বলল, আরে আরে রিল্যাক্স বলছি। একটু থেমে সে বলল, এই প্ল্যান সাকসেসফুল করতে একা করা যাবে না, দাদুকেও লাগবে। আর সেটাই তো ঝামেলা, উনি কি আমাদের কথায় রাজি হবে? এই কথা বলার পর 4 ভাই বোনেরই মুখ মলিন হয়ে গেল। তবে কি এই ভেজাল আর শেষ হবে কখনো? নীলু মন খারাপ করে বলল। মেহরিনও বলল, ইস, আমার কত দিনের শখ সবাই হাসি খুশি একসাথে থাকবো, আবার সেটা মনে হয় আর হবে না রে নীল। মনে মনে আবার ভাবল, শুধু ওই হিটলারটা না থাকলেই হবে। তোরা দুটো বেশি কথা বলিস না তো, এখনো সময় আছে, কিছু একটা করা যাবে। শুধু দোয়া কর ছোট ফুপির বিয়ের আগে যেন প্ল্যান সাকসেস হয়। মেহনুর গালে হাত দিয়ে বলল, কিন্তু দাদু কি মানবে? কেন পারুম না, আমার পোলাগুলাই গা সব কিছু করবার পারমু। ঠিক তখনই দরজার কাছ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। নেহান আর নীলু অবাক হয়ে দরজার দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছেন নূরজাহান বিবি। তার পরনে গ্রাম্য স্টাইলের শাড়ি পরা, আধপাকা চুলগুলো সুন্দর করে তেল দিয়ে খোপা করা। তিনি ঠোঁট লাল করে পাঞ্চি বুঝছেন, কানে গলায় হাতে সোনার তৈরি পুরনো দিনের ভারী ডিজাইনের দুল, চেইন আর বালা। তিনি বরাবরই রূপ সচেতন, তাই এত বয়স হয়েও চেহারায় বয়সের ছাপ ভালোভাবে পড়েনি।
তিনি রীতিমতো ঝকঝকে তকতকে এক মাঝবয়সী মহিলার মতো লাগে। তার দুধে আলতা গায়ের রং যা বয়সের চাপে কোনো পরিবর্তন আনতে পারেনি। নূরজাহান বিবির এই আগমন কেউই আশা করেনি, আর না আশা করেছিল তার মুখ থেকে এই কথা। যিনি অভিমানী 10 বছর ধরে স্বামী বা সন্তান কারো ফিরিয়ে আনার কথা মুখেই আনেননি, তিনি বলছেন সব কিছু করতে পারবেন। আসলে মায়ের মন যতই ওপরে ওপরে কঠিন থাকুক না কেন, এতদিন ভেতরে ভেতরে ঠিকই কুমড়ে মরেছেন। নিহান দাদুকে দেখে অবাক হয়ে বলল, দাদু তুমি এখানে? মেহেরিনও অবাক। দাদু কি শুনে ফেললেন সব কিছু? এবার কি হবে? এই বলে সে দাঁত দিয়ে নখ কামড়াতে লাগলো। নূরজাহান বিবি নাতনিদের আশ্চর্যান্বিত মুখ দেখে মৃদু হাসলেন, এগিয়ে গিয়ে ল্যাপটপের সামনে বসলেন। নাতনিদের মুখের দিকে তাকালেন। তাদের কাছে না থাকার কতই না আফসোস তার চোখে মুখে। তার চোখ ছলছল করছে। তিনি মেহনুরকে উদ্দেশ্য করে বললেন, বড় বোন, তোমরা কও কি কি করা লাগবো? আমি সব কিছু করবার পারমু আমার পোলা গড়ে ফিরায় আনুনের লাইকা। বড় বোন তোমরা বলো কি কি করা লাগবে, আমি সব কিছু করতে পারবো আমার ছেলেদের ফিরিয়ে আনার জন্য। এরপর তাদের মধ্যে আরও বেশ কিছুক্ষণ কথোপকথন চলল। সবাই ছিল বেশ খুশি। দাদু রাজি হবেন না ভেবে যে ভয়টা ছিল, তিনি সহজে এইভাবে রাজি হয়ে যাওয়ায় তাদের কাজ আরও সহজ হয়ে গেল। এখন শুধু সময়ের অপেক্ষা। কথাবার্তা শেষ করে নিহান আবার বলল, তাহলে এই কথাই রইল, আমি ব্যবস্থা করছি যা যা বলেছে মেহনুর। হ্যাঁ তাই করিস, শুধু খেয়াল রাখিস কেউ যাতে বুঝতে না পারে। নীলু আর মেহেরিনও সম্মতি দিল। নূরজাহান বিবি খানিকটা চিন্তিত ভঙ্গিতে বললেন, দেখো বোন, তোমরা যা কইছো আমি তো ওইভাবেই করমু, কিন্তু কেউ যদি বুঝা ফেলে তখন কি হইব? আমার তো টেনশন হইতাছে। মেহনুর আর নিহান সঙ্গে সঙ্গে দাদুকে আশ্বাস দিল। মেহনুর বলল, আহা দাদুমা, কোনো চিন্তা নেই। তোমার জিনিয়াস নূরের প্ল্যান কখনো বিফল হয় না। তুমি জাস্ট যেভাবে বলছি সেম করো, তাতেই হবে। হ্যাঁ দাদু, তুমি চুপচাপ থাকো, আর বাকিটা আমরা সামনে নেব। নূরজাহান বিবির মুখে এক স্বস্তির হাসি ফুটল। তার চোখে তখন ছেলেদের কাছে ফিরে পাওয়ার স্বপ্ন, আর 4 নাতনি নাতনির চোখে সেই স্বপ্ন পূরণের উত্তেজনা। নিচ থেকে মুনিরা বেগমের আওয়াজ ভেসে এলো। মায়ের গলা শুনে মেহনুর আর মেহরিন তড়িঘড়ি করে কথা শেষ করে ল্যাপটপ বন্ধ করলো। মেহরিন ঘর থেকে বেরিয়ে রেলিং ধরে নিচে তাকালো। মেহরিন জোরে বলল, কি হয়েছে মা, চেঁচাচ্ছ কেন? নিচ থেকে মুনিরা বেগম বললেন, তোর আপুকে বল ওর গাড়ির চাবি দিতে, আমি বের হব একটু। মেহনুরও বেরিয়ে এলো। চুলে খোপা বাঁধতে বাঁধতে এসে দাঁড়ালো মেহরিনের পাশে। কেন? আর বাড়ির গাড়িগুলো কি হয়েছে? ওটা নিয়ে যাও। মুনিরা বেগম বললেন, ওটা নিয়েই যেতাম, তবে রফিক ভাই বলল ওটা নাকি ওয়ার্কশপে রয়ে গেছে, এখনো আনেননি। আর আরেকটা তো তোর বাবা নিয়ে গিয়েছেন। মেহরিন বুঝলো, সে মাথা নেড়ে সম্মতি দিল। আনছি, দাঁড়াও। কিন্তু রফিক কাকাকে বলো সাবধানে চালাতে। আমার জানি, অর্থাৎ মেহেরিনের BMW যেন একটাও স্কেচ না পড়ে। আসলে এই গাড়িটা মেহরিনের নিচের জানির থেকেও প্রিয়। সে কাউকে ধরতে দেয় না, এমনকি প্রয়োজন ছাড়া নিজেও চালায় না। এই বলে সে ঘর থেকে গাড়ির চাবি এনে মেহনুরের হাতে দিল। মেহনুর সেই চাবি নিয়ে মায়ের কাছে দিল। মনিরা বেগম চাবি নিয়ে 2 বোনের উদ্দেশ্যে বললেন, আমি শপিংয়ে যাচ্ছি, কিছু লাগলে বল, নিয়ে আসবো। দুজনেই মাথা নাড়ল, মানে তাদের কিছু লাগবে না। ঠিক আছে, সাবধানে থাকো। আর হ্যাঁ, এসে যেন কিছু না শুনি আবার ঝামেলা পাকিয়েছিস। তোদের তো বিশ্বাস নেই, সুযোগ পেলেই ওই ছেলে দুটোর পিছনে লাগা ছাড়া আর কি বা পারিস। এই বলে তিনি বেরিয়ে গেলেন। মনিরা বেগম গাড়িতে উঠে বসলেন। বসতেই রফিক গাড়ি স্টার্ট দিল। গাড়ি স্টার্ট দিতে দিতে রফিক বলল, মেজো ভাবি আজকেও ভাইজানের বড় ভাইজানের লগে টক্কর দিয়েছিলেন। মনিরা বেগম চোখে সানগ্লাস লাগাতে লাগাতে বললেন, বাহ, তা হারলো কে শুনি? মনিরা বেগম জানেন এসব নতুন কিছু নয়, প্রতিদিনের ঘটনা। আর কোয়েন না ভাবি, মেজো ভাইজানই হার মানেছেন। মনিরা বেগম হালকা হাসলেন। এক ভাই আর এক ভাইয়ের সাথে যতই জিদ ধরুক, এক ভাই আর এক ভাইয়ের জান প্রাণ বললেও চলে। তাদের এই ভালোবাসা শুধু সামান্য অহংকারের কাছে হার মেনে আজ এতটা বছর ধরে কেউ কারোর সাথে কথা বলেন না। হয়েছে ভাই, আমার দেরি হয়ে যাচ্ছে, চলো এখন। রফিকও গাড়ি স্টার্ট দিল। গাড়ি নিয়ে বের হতেই দেখলো খান মনসিল থেকে মাহমুদা বেগমও গাড়ি নিয়ে বের হয়েছেন।
দুজনের গাড়ি পাশাপাশি এসে দাঁড়ালো। দুজনেই গাড়ির কাছ নামালেন। মাহমুদা বেগম মনিরা বেগমকে দেখে সানগ্লাসের আড়ালে চোখ ছোট ছোট করে তাকালেন। একইভাবে মনিরা বেগমও তার দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর মনিরা বেগম হালকা কপাল কুঁচকে একবার মুখ বাঁকিয়ে রফিককে বললেন গাড়ি ছাড়তে। রফিকও স্টার্ট দিয়ে চলে গেল সেইখান থেকে। মাহমুদা বেগম কিছুক্ষণ তাদের যাওয়া দেখলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে দুপাশে মাথা নাড়ালেন, বিড়বিড় করে বললেন ঢং। তারপর হেলালকে বললেন গাড়ি ছাড়তে। বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে এসে দাঁড়ালো মনিরা বেগমের গাড়ি। তিনি নামলেন। রফিককে বললেন গাড়ি পার্কিং লটে রেখে অপেক্ষা করতে। মনিরা বেগম ভেতরে প্রবেশ করলেন। স্কেলেটর দিয়ে উঠে গেলেন তৃতীয় তলায়। চারদিকে নানা ব্র্যান্ডের ঝলমলে দোকান, রঙিন আলোর সমাহার। কিছুক্ষণ ঘুরে ঘুরে কয়েকটা সব দেখলেন তিনি। ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ এলো। সেটা দেখে তার মুখে হাসি ফুটে উঠল। মেসেজটা দেখে ফোন ব্যাগে রেখে তিনি সামনে এগোতে যাবেন, ঠিক তখনই তার মুখোমুখি দেখলেন মাহমুদা বেগমকে। দুজনেই দাঁড়িয়ে গেলেন। দুজনেই তীক্ষ্ণ দৃষ্টিতে একে অপরের দিকে চেয়ে আছেন। কারো মুখে কথা নেই, শুধু ভ্রু কুঁচকে চেয়ে আছেন। কিছুক্ষণ পর হঠাৎই দুজন একসঙ্গে হেসে ফেললেন। সঙ্গে সঙ্গে মনিরা বেগম গদগদ হয়ে গিয়ে মাহমুদা বেগমকে জড়িয়ে ধরলেন। মনিরা বেগম অভিমানী কণ্ঠে বললেন বড় ভাবি, কত মিস করেছি তোমাকে। ইস। মাহমুদা বেগম বললেন আমিও রে মেজো, কিন্তু কি করব বল, ওনাদের জন্য চুপচাপ থাকতে হয়। মনিরা বেগম মাহমুদা বেগমকে বললেন সে আর বলতে, আর সহ্য হচ্ছে না ভাবি এসব। মাহমুদা বেগম আফসোসের সুরে বললেন কবে যে আমরা আবার এক ছাদের নিচে আবার একসাথে থাকবো আল্লাহই জানে। তোমাদের দুজনের প্রেম ভালোবাসা শেষ হলে আমাদের জন্যও কিছু বাকি রেখো। ঠিক তখনই আরেকটি অতি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। মাহমুদা বেগম আর মনিরা বেগম একে অপরকে ছেড়ে পেছনে তাকালেন। সঙ্গে সঙ্গেই দুজনের মুখে হাসি ফুটে উঠল। মাহমুদা বেগম হেসে হাত বাড়িয়ে ডাকলেন তোকে ছাড়া কি সম্ভব রে ছোট, তুইও আয়, ভাগাভাগি করে নে। সঙ্গে সঙ্গেই এনশিরা বেগম জড়িয়ে ধরলেন বড় চাকে, এরপর মেজো চাকে ধরলেন। আসলে মাসে এই একটা দিনই এই তিন যা একসাথে হয়ে সকলের আড়ালে ঘোরাঘুরি করে। এনশিরা বেগম মহল থাকলেও তিনি একটা দিন একা চলে আসেন যাদের সাথে আড্ডা দিতে। মাহমুদা বেগম আর মনিরা বেগম একই শহরে পাশাপাশি থাকেন, কিন্তু স্বামীদের সামনে কথা বলার সাহস তাদের নেই। স্বামীদের সামনে তারা দেখা হলে এমনভাবে থাকেন যেন কেউ কাউকে চেনেন না, কারণ তারা নিষেধ অমান্য করতে চান না। তবে এই তিন জায়ের মধ্যে অনেক মিল, কেউ কারোর সাথে কথা না বলে থাকতে পারেন না। তাই স্বামীদের আড়ালে ঠিক লুকিয়ে দেখা করেন, আড্ডা দেন প্রতি মাসে একবার করে। তারা তিন যা কম, বরং বান্ধবী বেশি। মেহনুর নিজের রুমে পায়চারি করছে, একটা কলম হাতে নিয়ে আঙুল দিয়ে ঘোরাচ্ছে, আর কিছু একটা নিয়ে বেশ চিন্তায় মগ্ন। নিজের সাথেই নিচে বেরবির করছে। না, এভাবে ছেড়ে দিলে হবে না। ওই জালিমটাকে শিক্ষা একটা দিতেই হবে, কিন্তু কি করা যায়? মেহনুর এইসব ভাবছে আর পায়চারি করছে। হঠাৎই তার চোখ মুখে তুষ্ট হাসি ফুটে উঠল। পেয়েছি, আপনাকে শিক্ষা আমি হাতেও দেব, ভাতেও দেব। জাস্ট ওয়েট অ্যান্ড সি মিস্টার ফারিস। এই বলে সে বাঁকা হাসি দিল। এরপর সে বেডসাইড টেবিল থেকে কাউকে কল দিল। একবার দুবার রিং হওয়ার পর রিসিভ হলো। মেহনুর ধীর কণ্ঠে বলল কোথায় তুই? ওপাশ থেকে জবাব এলো বাসায়। কেন আপু? আমার একটা হেল্প লাগতো, পারবি? কি হেল্প? দেখো আপু, আবার কোনো উল্টোপাল্টা কাজ করতে বলো না, আমি পারবো না। সেবারের মার আমি এখনো ভুলিনি। আরে শোন তো, তোকে কেউ কিছু বলবে না। তার আগে বল, বাসায় কেউ আছে এখন? না, আমি একা। কেন? কিছুক্ষণ পর আমি আসবো। কি? আর যদি কেউ দেখে ফেলে তখন আর আমার রক্ষে নেই। রিল্যাক্স, আমি বোরখা পরে আসবো, কেউ বুঝবে না এটা আমি। তাই বলো, তা এখানে কেন আসবে? তোমাকে তো কথা সম্পূর্ণ করতে পারল না ফারিন। তার আগে মেহনুর বলল তুই পারলেও তোকে দিয়ে করব না, আমি নিজেই করব। তুই শুধু খেয়াল রাখিস তোর ভাইয়ারা যেন এখন বাসায় না আসে। আচ্ছা, কিন্তু খবরদার আমাকে কিছুতে ফাঁসাবে না বলে দিলাম।
তারপর আরও কিছু টুকটাক কথা বলে ফোনে রাখলো মেহনুর। তার মুখে খেলা করছে পৈশাচিক হাসি। আলমারি থেকে একটি বোরখা, হিসাব, নিকাব আর একটা শপিং ব্যাগ ভরে নিয়ে নিচে নামলো। বাসার বাইরে বের হতে যাবে ঠিক তখনই মেহেরিন পেছন থেকে ডাক দিল। এই সময় কোথায় যাচ্ছি আপু? মেহনুর তাড়াহুড়ো করে বের হতে হতে জবাব দিল। এখন বলার সময় নেই, এসে বলবো। বলেই সে বের হয়ে গেল। সামনে খান মঞ্জিলের সিসিটিভির দিকে চেয়ে মিটিমিটি হাসল। তারপর উল্টো রাস্তা ধরে চলে গেল মারিয়ার বাসার উদ্দেশ্যে। কলিং বেলের আওয়াজ হতেই ফরেন দরজা খুলে দিল। এসেই বোরখা পরিহিত এক ভদ্র মহিলাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে গেল। কাকে চা? বলার আগে মেহনুর তার মুখ চেপে ধরল। গাধি, এটা আমি। ফরেন হাফ ছেড়ে বলল, আর একটু হলেই ভয় পেয়ে গিয়েছিলাম, তোমাকে এইভাবে আগে দেখিনি তো তাই। মেহনুর ফরেনকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, এখন সামনে থেকে সর। কেন এসেছো আপু? তোকে বলা যাবে না। বলতে বলতে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো মেহনুর। ফরেন দীর্ঘশ্বাস ছাড়ল। তার এই বোনের মাথায় কখন যে কী চলে তা একমাত্র আল্লাহই ভালো জানে। মেহনুর সোজা চলে গেল ফরিসের ঘরের দরজার সামনে। দেখলো দরজা খোলাই আছে। একবার ভাবলো ফরিস বাসায় নেই তো, কিন্তু এই সময় তো থাকার কথা না। উনি তো পার্টি অফিসেই থাকবেন, নাকি চলে এসেছেন। ভয়ে সে শুকনো ঢোক গিলল। এইসব ভাবতে ভাবতে দরজা ঠেলে ভেতরে উকি দিল। দেখলো ভেতরে নিস্তব্ধ, কেউ যে নেই বোঝাই যাচ্ছে। সে ধীর পায়ে ভেতর প্রবেশ করলো। কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, কেউ নেই তাহলে। মুহূর্তেই ঠোঁটে চোখে দুষ্টু হাসি খেলে গেল। হাতে থাকা একটি ছোট প্যাকেটের দিকে তাকালো। তারপর দুষ্টু হেসে এগিয়ে গেল বিছানার কাছে। ফারিসের রুমটি বেশ বড় আর পরিপাটি। হবে নাই বা কেন, মিস্টার যে বরাবরই গোছালো মানুষ। নিজে যখন এত পরিপাটি হয়ে থাকেন তখন রুম আর জিনিসপত্র তো সেরকম হবেই। ফারিসের ঘরটা কেবলই একটি শোবার ঘর নয়, এটি যেন তার ব্যক্তিত্বেরই প্রতিচ্ছবি। এটি হচ্ছে এই খান মঞ্জিলের মাস্টার বেডরুম। পুরো ঘরটি সাজানো হয়েছে সাদা এবং ছাই রঙের থিমে। মেঝের কার্পেট থেকে শুরু করে দেয়ালের টেক্সচার সব কিছুতেই এই দুটি রঙের আভিজাত্য। বিশাল ঘরের মাঝখানে থাকা কিং সাইজ বেডটিও সাদা রঙের লিলেন চাদরে ঢাকা। ঘরের এক কোণে রাখা আছে বিশাল একটি ছাই রঙের ওয়ার্ড্রপ, যেখানে ফারিসের শার্ট আর পাঞ্জাবিগুলো সাজানো থাকে। পাশের দেয়ালে ছাই রঙের একটি স্টাডি টেবিল, সেখানে কোনো অযত্নের চিহ্ন নেই। মেরিন গুটি গুটি পায়ে বিছানার কাছে এলো। প্যাকেটে থাকা কিছু গুঁড়ো সে বিছানার সাদা চাদরটির ভিতরে সে সুন্দরভাবে ছড়িয়ে দিল। আসলে এগুলো কোনো সাধারণ গুঁড়ো পাউডার নয়, এগুলো বিছুটি পাতার গুঁড়ো। বিছানায় ছড়িয়ে দিতে সে বিশ্বজয়ের হাসি দিল। আপন মনে বিড়বিড় করল, এবার বুঝবেন মজা, বলেই হাসতে থাকলো। শুধু বিছানায় নয়, ফারিসের আলমারি খুলে তার পছন্দের শার্ট, পাঞ্জাবি, এমনকি সবকটি তোয়ালেও বাদ রাখল না। সবগুলোতে বিছুটি পাতার গুঁড়ো ছিটিয়ে দিল। কাজ শেষ করে হাত ছাড়ল। আড়মোড়া ভেঙে বেশ আয়েসি ভঙ্গিতে ডিভানের উপর বসলো, পা তুলে রুমের দিকে চেয়ে পৈশাচিক হাসি হাসতে লাগলো। এবার জন্মের শিক্ষা হবে মিস্টার চিঙ্গিস খান। ঠিক তখনই বাইকের আওয়াজ পেল। মেহনুর ভয় পেয়ে গেল। এই রে, চলে এলো নাকি? পরক্ষণেই আবার স্বাভাবিক হলো, কারণ চেঙ্গিস খান মানে ফারিস আসলে বাইকে আসবে না। নির্ঘাত ছোট হিটলার চলে এসেছে। না আর দেরি করা যাবে না, বেরিয়ে যেতে হবে। ছোটটাও কম কিসের, ধরা পড়লে খবর খারাপ আছে। এই বলে সে তড়িঘড়ি করে নিচে নামল। এতক্ষণ ফারিন দরজার পাশেই দাঁড়িয়ে মেহনুরের অপেক্ষা করছিল কেউ আসে কিনা পাহারা দিতে। কিন্তু নিজের ছোট ভাইকে দেখি ভয়ে ঘামতে লাগলো। এই অসময়ে এখানে ফরহানকে মোটেই আশা করেনি। এদিকে মেহনুর নিচে নেমে এসে ফারিনের কাছে গিয়ে বলল, ছোটটা চলে এসেছে রে বনু, দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। ভয়ে ঘামতে ঘামতে জবাব দিল ফারিন, আপু এইবার শেষ, তুমি আরেকটু তাড়াতাড়ি কেন ফিরলে না? ভাইয়া দেখলে আর আস্ত রাখবে না। বলতে বলতে সদর দরজার সামনে হাতে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে ভেতরে প্রবেশ করলো ফারহান। মুহূর্তেই তার পা থমকে গেল। ফারহানকে দেখে আগে মেহনুর উল্টো দিকে ঘুরে গিয়েছে, যাতে তার চোখ ফারহানের চোখে না পড়ে। ফারহান বেশ অবাক হলো বোনকে এখানে দেখে। সাথে বোনের ভয় পাওয়া মুখ দেখে ভ্রু কুচকাল। কিরে, এখানে কি করছিস? ফারিন ঢোক গিলে আমতা আমতা করে মিনমিনিয়ে বলল,
ভাইয়া তুমি এখন চলে এলে? ফারহান নিজের কোচকানো ভ্রুজোড়া আরও দ্বিগুণ কোচকালো বোনের এই প্রশ্নে। কেন আমাকে বুঝি এই সময় আশা করিসনি? তার পাশে দেখলো কালো বোরখা পরিহিত একটি মেয়ে, যে উল্টো দিকে ঘুরে ফোন ঘাটছে। ফারহান ফারিনকে চোখ দিয়ে ইশারা করে বলল। ইনি আবার কে? ফারিন ভয় খামতে লাগলো। হালকা ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করে বলল, ও ও ও আমার বান্ধবী, বাসায় এসেছে কিছু নোট নিতে। ফারহান বুঝলো, তাই আর কিছু বলল না, কারণ মাঝে মাঝে ফারিনের বন্ধুরা বাসায় আসে, তাই ছোট করে বলল, ও আচ্ছা। এই বলে স্বাভাবিকভাবে সে রুমে যাওয়ার জন্য উপরে উঠতে লাগলো। ফারহান চলে যেতেই ফারিন আর মেহনুর যেন হাফ ছেড়ে বাঁচল। ফারিন স্বস্তির নিঃশ্বাস ফেলল, বলল, আপু তাড়াতাড়ি পালাও এখান থেকে, ভাইয়া তোমার চোখ দেখলেই চিনে ফেলবে এটা তুমি, আর দেরি করো না। কারণ তাদের মধ্যে মেহনুর আর মেহরিনের চোখ অদ্ভুত রকমের সাদা কালো মিশেল ছাই রঙের কিছু একটা। শুধু তাদের নয়, মনিরা বেগমেরও একই রকমের ছাই রঙের চোখ, তাই তাদের আলাদাভাবেই চেনা যায়। মেহনুরও সম্মতি দিল, তবে যাওয়ার আগে ফারিনকে শাসিয়ে গেল। যাই হোক, ভুলেও মুখ খুলবি না, বলে দিলাম। এই বলে সে বের হয়ে গেল। সারাদিনের দৌড়ঝাঁপ, প্রেস কনফারেন্স আর আসন্ন নির্বাচনের প্রচার প্রচারণা শেষে ফারিস মাত্রই বাড়ি ফিরল। ক্লান্তিতে শরীর অবশ হয়ে আসছে। কোনো মতে ক্লান্ত শরীর টেনে হিঁচড়ে ওপরে উঠল নিচের রুমের উদ্দেশ্যে। ফিরতে বেশি রাত হয়েছে, প্রায় 12টা বেজে গেছে। বাড়িতে খাবে না তা আমাকে আগেই জানিয়ে দিয়েছিল, তাই কেউ আর অপেক্ষা করেনি। যার যার মতো খেয়ে চলে গেছেন। নিজের রুমে ঢুকতেই বেশ অদ্ভুত লাগলো ফারিসের। কিছুটা মেয়েলি সুবাস নাকে এলো। পরক্ষণেই স্বাভাবিক হয়ে ভাবল, আমার রুমে আবার কে আসবে? হয়তো ফারিন এসেছিল। আর কিছু না ভেবে সে গোসল করার জন্য আলমারি খুলে একটি কালো টি শার্ট আর একটি ট্রাউজার নিয়ে পা বাড়ালো ওয়াশরুমের উদ্দেশ্যে। শাওয়ার নিয়ে তোয়ালেতে মুখ মুছতে মুছতে বের হতেই তার চোখ মুখ কুঁচকে গেল বিরক্তি আর অস্বস্তিতে। সঙ্গে সঙ্গে অনুভব করলো তার হাত আর মুখ অদ্ভুতভাবে চুলকাচ্ছে। কি হচ্ছে তা প্রথমে বোধগম্য হলো না। এমন তো হওয়ার কথা নয়। হাতের তোয়ালেটার দিকে কিছুক্ষণ ভালো করে চেয়ে দেখলো সে। হঠাৎই নজরে এলো কালো কালো কিছুর কুড়ো এখনও তোয়ালের লোমে লেগে আছে। শস্যদানা মতো কিছু একটা ভাবলো সে। তারপর আয়নার সামনে গিয়েও নিজেকে একবার দেখল। চুলকানোর ফলস্বরূপ পুরো মুখে লাল দাগ পড়ে গেছে। কিছু একটা আন্দাজ করতেই ফারিস দেরি না করে নিজের ল্যাপটপটা অন করলো। সাথে সাথে তার রুমে লাগানো হিডেন সিসিটিভি ফুটেজ অন করলো। হঠাৎ দুপুরের সিন নজরে আসতেই দেখলো কালো বোরখা পরিহিত কেউ একজন তার রুমে প্রবেশ করে কিছু একটা ছড়াচ্ছে। ফারিস যা ভেবেছিল ঠিক তাই। সে আগেই ভেবেছিল কেউ একজন তার রুমে এসেছে। কে তা চেনার জন্য সে কিছুটা জুম করতেই মহিলাটির চোখ দেখেই যা বোঝার বুঝে নিল। তবে অবাক করার বিষয় হলো ফারিস রাগার বদলে তার মুখে হালকা মৃদু হাসি ফুটে উঠল। সহসা বিড়বিড় করল, আপনার দেওয়া শাস্তি মাথা পেতে নিতাম। একটু থেমে সে আরও দুষ্টু হাসি দিল। তার কণ্ঠস্বর হয়ে উঠল রহস্যময়। But now it's my turn, madam. এই বলে সে পৈশাচিক পাকা হাসি দিল। মেহনুর খাওয়া দাওয়া শেষে সবে রুমে এসে বিছানায় গাইলিয়ে দিল, কিন্তু তার মন অসম্ভব অস্থির, সাথে ভয়ও কাজ করছে ভেতরে। আজ যে একটা অঘটন ঘটিয়ে এসেছে সেটা যদি কেউ টের পেয়ে যায়, বিশেষ করে ওই চেঙ্গিস খান, একবার ধরতে পারলে আর আস্ত রাখবে না। ওই ফারিস ওরফে খবিশ, এই বদলোকটা তার জীবন ছোট থেকে আজ পর্যন্ত অতিষ্ঠ করে রেখেছে। এই মেহরাজ খান ফারিস, এইসব ভাবতে ভাবতে সে পাশ ফেরাচ্ছে। দুশ্চিন্তায় কিছুতেই দু চোখ এক করতে পারছে না মেহনুর। কি হবে যদি ওই লোক রুমে এসে কিছু আজ করে ফেলে যে এই কাজ মেহনুর করেছে? ইস, ভাবতে ভাবতে ভয়ে তার গলা শুকিয়ে আসছে। মনে পড়ে গেল আজ থেকে 10 বছর আগের এক কালো দিনের কথা। তখন তারা সবাই চট্টগ্রামে নূরমহলে একসঙ্গে থাকতো। মেহনুরের বয়স তখন সবে 10 আর ফারিসের 20 বছর। একদিন মেহনুর স্কুল থেকে বাড়ি ফিরে দেখলো বাবু চাচারা কিছু একটা নিয়ে তুমুল ঝগড়া তর্কাতর্কি করছেন। কী নিয়ে ঝগড়া করছেন তা ছোট মেহনুরের মাথায় বোধগম্য হলো না। সে সবার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইল। সবাই নিচে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে। নিজের মা, বড় মা, ছোট মা সবাই চুপচাপ দাঁড়িয়ে ওড়না মুখে চেপে তুকুল ভেঙে কাঁদছেন। আর তার দাদু আর দাদা নির্বাক হয়ে এক কোণে সোফায় বসে আছেন। কিন্তু তার বাবা আর বড় আব্বু যেন থামার পাত্র নন।
কিছু একটা তর্ক নিয়ে করেই চলেছেন। মেহনুর কিছু জিজ্ঞেস করতে মুখ খুলতে যাবে, ঠিক তখনই ফারিসের নজর পড়ল মেহনুরের উপর। সবাইকে আশ্চর্য করে দিয়ে বজ্রপাতের ন্যায় এসে ফারিস মেহনুরকে থাপ্পড় মেরে দিল। একটা মেরে থামলো না, গুনে গুনে 6টা থাপ্পড় মেরে তবে শান্ত হয় ফারিস। ফারিসের বলিষ্ঠ হাতের থাপ্পড়ে মেহনুর সেদিন কিছু বলতে পারেনি আর না কিছু বুঝেছিল। সেই মুহূর্তে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আক্ষেপ আজও তার জানা নেই কেন ফারিস সেদিন মেরেছিল তাকে, বিনা দোষে কেন সে থাপ্পড় খেলো, আর কেনই বা সেদিন তারা বাড়ি ছেড়ে আলাদা হয়ে গেল। সেদিন তো ছিল নির্বাচনের দিন, বড় চাচু মেয়র পদ পেয়েছিলেন, তাহলে কেন এই আনন্দের দিনে এমন হলো? তখন না জানলেও বোঝার পর যখন মাকে জিজ্ঞেস করেছে, শুধু মা একটা কথাই বলেছেন, বাবার বড় আব্বুর নাকি দুজনেই একজন আরেকজনের বিরোধী দলকে সমর্থন করতেন, আর এই বিষয় নিয়েই ঝামেলা হয়েছে। কিন্তু ফারিস কেন সেদিন তাকে থাপ্পড় দিয়েছিল সেই বিষয়ে কেউ কোনো কথা বলে না, তাই সেই কথা আজও অজানা। সেই থাপ্পড়ের জ্বালা মেহনুরের গালে নয়, বরং মনে জমে আছে, যা মনে বিষিয়ে আছে আজও। মেহনুর এইসব ভাবতে ভাবতে রুমে বিছানায় এপাশ ওপাশ করছে। ঠিক তখনই তার ফোনে একটি আননোন নাম্বার থেকে কল এলো। মেহনুর ধরবে কি ধরবে না এইসব ভাবতে ভাবতে অবশেষে রিসিভ করলো। আসসালামু আলাইকুম। কে বলো? তাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওপাশ থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। 5 মিনিটস, জাস্ট 5 মিনিটস। এই 5 মিনিটের মধ্যে যদি নিচে না নামিস তবে আমি উপরে আসতে বাধ্য হব। মেহনুর ফারিসের কণ্ঠস্বর শুনে ভয় ঢুক গিলল। আমতা আমতা করে বলল, কে? কেন? এত রাতে আমি নিচে কেন নামবো? Your time starts now. যদি 1 ন্যানো সেকেন্ডও এদিক সেদিক হয় তবে বাকিটা আর বললাম না। এই বলে একটি কাট শব্দ করে ফারিস কল কেটে দিল। মেহনুর ফোনের দিকে অসহায় হয়ে চেয়ে রইল। কোন অশুভক্ষণে যে কল ধরতে গেল, নিজের উপর নিজেরই বিরক্তি লাগছে। ফারিসের আসল নাম্বার তার কাছে ছিল, যেটা সে ব্লক করে রেখেছিল। একদিন কল দেওয়ায় যে রামধমক দিয়েছিল, তারপর থেকে আর সাহস হয়নি কল দেওয়ার বা নাম্বার রাখার। তবে বেটা বজ্জাত ঠিকই অন্য নাম্বার দিয়ে আজ কল দিল। মেহনুর সময় দেখে নিল, আর 4 মিনিট বাকি। না, দেরি করে লাভ নেই, এই লোকের কোনো বিশ্বাস নেই, যা করবে বলেছে তা করেই ছাড়বে। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে একটা শাল জড়িয়ে নিল। পরনে তার প্লাজো আর ফুলহাতা লম্বা কুর্তি। শাল চড়িয়ে ফোনটা নিয়ে আসতে ধীরে নিজের রুম থেকে বের হলো। আশেপাশে চেয়ে দেখল না, কেউ নেই, চারদিক নিস্তব্ধ, যে যার রুমে। তাই সুযোগ পেয়ে ধীরে ধীরে সদর দরজা খুলে বের হলো। বাইরে বেশ ঠান্ডা পড়েছে, নভেম্বরের শেষ সময়, তাই ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। শাল পরেও ঠান্ডা সামলানো যাচ্ছে না। গেট খুলে বের হতেই সামনে তাকিয়ে দেখল মিস্টার চেঙ্গিস খান ফারিস ওরূপে খবিশ নিজের বাড়ির গেটে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এক হাত পকেটে আর আরেক হাত দিয়ে সমানে ফোন ঘাটছে। দূর ল্যাম্পপোস্টের আলোয় বেশ মায়াবী লাগছে ফারিসকে। কালো টি শার্ট, কালো ট্রাউজারের সাথে ডেনিম জ্যাকেট পরা, 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার বলিষ্ঠ সুঠামদেহী এই মেহরাজ ফারিসকে দেখে এই লুকে যে কোনো মেয়ে যেন অমাবস্যার রাতের বন্য জোছনার মতো তার দিকে আকর্ষিত হবে। এইভাবে দেখলে যে কোনো মেয়ে তার প্রেমে বর্ষার কাদা পানিতে পিছলে পড়ার মতো আছড়ে পড়বে। নিঃসন্দেহে সে মেয়েদের রাতের ঘুম হারাম করার মতো বৈশিষ্ট্যের অধিকারী। কিন্তু মেহনুর জানে এই লোকের আড়ালে লুকিয়ে আছে এক বদমেজাজি উগ্র স্বভাবের খবিশ। তাকে ভালোবাসে এমন কোনো মেয়ে টিকবে কিনা সে বিষয়ে মেহনুরের সন্দেহ। এইসব ভাবতে ভাবতে সে কিছু দূরত্ব রেখে ফারিসের সামনে গিয়ে দাঁড়ালো। এক তো শীত, তার উপর এই বদ লোকটার সামনে কোনো মতেই স্থির থাকতে পারছে না। অনবরত থরথর করে কাঁপছে সে। নিজেকে কিছুটা স্বাভাবিক করে গলা খাকারি দিল, যাতে ফারিস বুঝতে পারে সে এসেছে। ফারিস এতক্ষণ মেহনুরের আশা টের পেয়েও ইচ্ছে করে ফোনে মগ্ন ছিল। মেহনুরের গলা খাকারি শুনে ফোন থেকে চোখ সরিয়ে কপাল কুঁচকে বিরক্তির সহিত চোখ শুরু করে মেহনুরের দিকে তাকালো। মেহনুরের কাঁপাকাঁপি দেখে সে বেশ বিরক্ত। অঘটন ঘটাতে তখন এই কাঁপাকাঁপি কোথায় যায় শুনি? মেহনুরের ভয়ে গলা শুকিয়ে এলো। লোকটা ধরে ফেলেছে সে এই কাজ করেছে। মিনমিন করে বলল, আমি কিছু করিনি। ফারিস তাচ্ছিল্য করে বলল, ও আচ্ছা, তাহলে কালো বোরকা পরে বিছুটি পাতার গোড়ো নিজেই হেঁটে হেঁটে আমার রুমে চলে এসেছে, তাই না? মেহনুর চোখ মুখ কুচকে চোখ বন্ধ করে ফেলল। মনে মনে বিড়বিড় করল, হেই রে, দেখলো কিভাবে? ওই অবস্থাতেই ফারিসকে বলল, আমি সরি, আর করব না এরকম। সরি বললে তো হবে না,
শাস্তি যেরকম আমি পেয়েছি তার পাল্টা শাস্তি তোকেও পেতে হবে। মেহনুর চোখ খুলে তাকালো ফারিসের দিকে। কি বলতে চাইছে এই লোক বোঝার চেষ্টা করছে। ওকে অকারণে মেরে আবার এখন উল্টো শাস্তি দিবে? না, এখন কথা বাড়িয়ে লাভ নেই। একে তো রাত, তার উপর কনকনে ঠান্ডা। এখন কথা না বাড়িয়ে কোনো মতে কেটে পড়লেই বাঁচে। দেখুন, আমি অন্যায় করেছি মানছি, কিন্তু আপনিও অন্যায় করেছেন, তাই সব সমান সমান হয়ে গেছে। তাই এখন আর কথা না বাড়িয়ে আপনি ঘরে যান, আর আমাকেও যেতে দিন। হুট করে কেউ দেখে ফেললে তখন আবার ঝামেলা হবে। দোষ করেছিস তুই, কিন্তু আমার শার্ট আর বেড টাওয়েল এগুলো কি দোষ করেছে? তাই তাদের সাথে অন্যায় করার শাস্তি তোকে পেতেই হবে, আর সেটা এখন, এই মুহূর্তে। মেহনুর থমথমে চেহারায় চেয়ে আছে। এই লোকের কি মাথা খারাপ হয়ে গেল? কি বলছে এইসব? ফারিস আবারও বলল, এই মুহূর্তে আমার রুমে গিয়ে আমার বিছানা, চাদর, শার্ট, টাওয়েল যা আছে সব ধুয়ে দিবি। মেহনুরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে এই লোক? ধুয়ে দিবে, তাও এই ঠান্ডার মাঝে, এত রাতে? মেহনুর এমন কথা শুনে মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। আশ্চর্য হয়ে বলল, আপনার মাথায় কি খারাপ হয়েছে? আমি এখন এই ঠান্ডার মাঝে? আপনি কি? মেহনুরকে কিছু বলতে না দিয়ে ফারিস নিজে ফোন বের করে দুপুরের ভিডিও ক্লিপটা দেখালো। আর একটা কথা মুখ থেকে বের করলে এই ভিডিও বাবার চাচুর ফোনে চলে যাবে। এখন বাকিটা তোর চয়েস। এই বলে বাঁকা হাসি দিল। মেহনুর কি করবে, সে তো ভয়ে পাথর। এই ভিডিও বাবা বরম্ব দেখলে তো তার রক্ষা নেই, হাত পা ভেঙে গুঁড়ো করে রেখে দিবেন। না, সে আর কিছু ভাবতে পারল না। আর কোনো উপায়ও নেই এই চেঙ্গিস খানের কথা না মানা ছাড়া। এই বদলোকটাকে তো সে পরে দেখে নিবে, কিন্তু সে এগুলো গিয়ে ধুবে কিভাবে? এই রাতে যদি কেউ দেখে ফেলে? এমনিতেই কেউ কারো বাসায় যাওয়া নিষেধ। হঠাৎ মেহনুরের মাথায় বুদ্ধি এলো, সে ভেতরে যেতে পারবে না। একে তো বড় আব্বু বাসায় আছেন, তাছাড়া সিসিটিভি আছে। ওখানে যদি কেউ দেখে ফেলে যে সে ভেতরে যাচ্ছে, এই অজুহাত দিয়ে কেটে পড়বে এইবারের মতো। এই কথা ভেবে কিছু বলতে যাবে তার আগেই ফারিস তাকে থামিয়ে দিল। হাতের ইশারায় সিসিটিভির দিকে তাকাতে বলল, অফ করে রেখেছে, আর কোনো এক্সকিউজ? মেহনুর হাল ছাড়ল। কিন্তু বাসার কেউ যদি দেখে ফেলে আর আমাকে কেউ খুঁজে না পেলে তখন? ফারিস এবার আঙুল তুলে মেহনুরদের বাসার ব্যালকনির দিকে ইশারা করল। মেহনুর ঘাড় ঘোরাতেই দেখল মেহরিন দাঁত কেলিয়ে তাদের দিকে চেয়ে হাসছে। ফারিস মেহনুরের দিকে তাকিয়ে হাতের ইশারায় থামস আপ দেখালো, মানে সে সামলে নিবে। মেহনুর কটমট দৃষ্টিতে তাকালো বোনের দিকে, মানে তাকে সাহায্য করার জন্য। এটা তাদের প্রি প্ল্যান। মেহনুরের দৃষ্টি জানিয়ে দিল যে তোকে তো আমি পরে দেখে নেব। তা দেখে মেহরিন আরও এক দফা দাঁত কেলিয়ে হেসে ভেতরে চলে গেল। এবার ফারিসের দিকে তাকাতেই ফারিস ভেতরের দিকে হাঁটা ধরল। মেহনুর আর কোনো উপায় না পেয়ে কথা না বাড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে ফারিসের পিছু নিল। ফারিস দরজা খুলে ভেতরে প্রবেশ করল। কেউ নেই, সবাই নিজের নিজের রুমে। মেহনুরকে নিয়ে ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো সে। এদিকে মেহনুর ভয়ে ভয়ে ফারিসের পিছু আসছে আর আল্লাহকে ডাকছে যাতে কারো নজরে না পড়ে। এত রাতে এইভাবে তাকে এই বাড়িতে ঢুকতে হবে ভাবতেও তার অস্বস্তি হচ্ছে। সাথে এই বদলোক বাড়ির ভেতরেও পিংপতন নীরবতা, শুধু ফারিসের হাঁটার শব্দ আর মেহনুরের দীর্ঘশ্বাস। ফারিস কোনো কথা না বলে সোজা নিজের রুমের দরজা খুলে ভেতরে ঢুকল। পরক্ষণেই মেহনুরের দিকে ইশারা করলো ভেতরে যাওয়ার জন্য। মেহনুর বুকে ফু দিল, সাথে ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করলো। দুপুরেও এসেছে, তবে এতটা ভয় লাগেনি তার, কিন্তু এখন তার কলিজা কাঁপছে। রুমে ঢুকতেই ফারিস সজোরে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানোর শব্দে মেহনুর আরেক দফা চমকে উঠল। ভয় শুকনো ঢোক গিলে মিনমিন করে বলল, ফারিস ভাই, দরজা কেন লাগালেন? ফারিস মেহনুরের ভয়ার্ত মুখ দেখে তার আড়ালে নিঃশব্দে হালকা ঠোঁট কামড়ে হাসল। তারপর নিজেকে স্বাভাবিক করে গম্ভীর ঠান্ডা স্বরে বলল, তোর কি মনে হয় আমি তোর সাথে রোমান্স করার জন্য দরজা লাগিয়েছি? ফারিসের ঠোঁট কাটা কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল মেহনুর। সহসা ফারিসের দিকে চেয়ে জবাব দিল, ফালতু কথাবার্তা বলবেন না, একদম না। বলে সে বাইরে কপট রাগ দেখালো, অথচ ভেতরে ঠিকই ভয় কাজ করছে। ফারিস কোনো জবাব না দিয়ে বিছানায় ল্যাপটপ নিয়ে বসতে বসতে হাতের ইশারায় ওয়াশরুমে যাওয়ার কথা বলল। তার কণ্ঠস্বর আবার ফিরে এলো সেই কঠোর কর্তৃত্বের জায়গায়। নো মোর ওয়ার্ডস, যে কাজের জন্য এসেছিস সেটা কর।
শার্ট পাঞ্জাবি এগুলো ভালো করে ক্লিন হওয়া চাই। ফারিস আলমারিতে গুঁড়ো ছিটিয়ে রাখা চাদর, শার্ট আর তোয়ালে আগেই ওয়াশরুমে রেখে এসেছে। মেহনুর ওয়াশরুমে গিয়ে সব দেখেই তার বুক কেঁপে উঠল। এই শীতকালে, এই কনকনে ঠান্ডায় এগুলো ধুবে সে? 10টা শার্ট, 8টা পাঞ্জাবি, তোয়ালে, বিছানার চাদর। কোন দুঃখে যে সে এই লোকের রুমে এসে এই কাজ করেছিল আবার হারে হারে টের পাচ্ছে। মেহনুর শীতে ঠকঠক করে কাঁপছে, তার কাঁধের শালটাও যেন কোনো কাজে আসছে না। সে কাঁপতে কাঁপতে কাপড়গুলো স্পর্শ করলো। এত ঠান্ডা পানি, আর আর এত রাতে? আমি তো অসুস্থ হয়ে যাব। আমি না হয় কাল এসে ধুয়ে যাব। মিনমিন করে বলল সে। ফারিস ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ভ্রু কুঁচকে বলল, অসুস্থ হবি? তা যখন এই কাজ করছিলি তখন এই কথা মনে ছিল না যে এর ফল খারাপ হবে? চুপচাপ কর, ডোন্ট মেক এনি মোর নয়েজ। মেহনুর আর কথা বাড়ালো না। দাঁতে দাঁত চেপে সে প্রথমেই শার্টটা জলে ডোবালো। সঙ্গে সঙ্গে হিমশীতল জল তার হাত দুটোকে যেন অসাড় করে দিল। আরও ভয়ঙ্কর হলো যখন জামা কাপড় ধুতে গিয়ে তার হাতে বিছুটি পাতার গুঁড়োর অবশিষ্ট অংশ লাগল। সঙ্গে সঙ্গে হাতের তালুয়ার কবজিতে শুরু হলো এক অসহ্য চুলকানির যন্ত্রণার ওপর আরও এক অসহ্য যন্ত্রণা। চাদরটা ধুতে গিয়ে মেহনুরের শরীর তখন শীতে প্রায় অসাড়। হাতের আঙুলগুলো নীল হয়ে গেছে আর মাথা ঝিমঝিম করছে। চাদরের ভার আর ঠান্ডা জলের প্রকোপে শরীর আর টানতে পারল না। এক মুহূর্তে চোখ সাপসা হয়ে গেল। শরীরটা ভারসাম্য হারিয়ে টলতে টলতে মেঝেতে পড়ে যেতে নিল। মুহূর্তে ফারিস ল্যাপটপ ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে এলো। এক হাতে সে মেহনুরের কোমর চেপে ধরলো আর অন্য হাতে তার কাঁধ ধরে টেনে তুলে ধরল। আকস্মিক এই ঘটনায় মেহনুরের অসাড় শরীরটা ফারিসের শক্ত দেহের সাথে লেপ্টে গেল। মেহনুরের কানে তখন ফারিসের হৃদস্পন্দন স্পষ্ট, আর ফারিস অনুভব করল তার শীতল কাঁপতে থাকা শরীরটা। মেহনুরের কাঁপতে থাকা শরীরটা ফারিসের বুকের সাথে এমনভাবে মিশে গেল যেন সে এক বরফ শীতল মূর্তি, আর ফারিস তাকে উষ্ণতা দিয়ে বাঁচাতে চাইছে। ফারিসের হাতের সে উষ্ণ কঠোর চাপ মেহনুরের কোমরে লেগে রইল। মেহনুর চোখ তুলে তার দিকে তাকালো। এই ঘনিষ্ঠতা যেন এক নিষিদ্ধ আকর্ষণ, যা তাদের চিরাচরিত শত্রুতার থেকেও শক্তিশালী। ফারিস যখন দেখল মেহনুর অতিরিক্ত কাঁপছে তখন তার হুঁশ ফিরল। সে দ্রুত মেহনুরকে সাবধানে ধরে ওয়াশরুম থেকে সরিয়ে এনে রুমের দরজার কাছে দাঁড় করালো। এই চোখ খুলে রাখ, মরতে এসেছিস নাকি? যাই হোক, আর লাগবে না। মেহনুর ঠান্ডায় কাঁপছে দেখে ফারিস দ্রুত তার ডেনিম জ্যাকেটটা খুলে মেহনুরের কাঁধে আলতো করে চাপিয়ে দিল। তার স্পর্শে কোনো আবেগ ছিল না, ছিল এক শীতল কর্তৃত্ব। মেহনুর অবাক হয়ে জ্যাকেটটির দিকে তাকালো, যা তার শরীরের মাপের চেয়ে বেশ বড়। জ্যাকেটে তখনও ফারিসের তীব্র পারফিউমের একটা উষ্ণগন্ধ লেগে আছে। বেশি ভাবিস না, এটা দিয়ে এখন শরীর গরম রাখ, এখন চলে যা। মেহনুর আর কথা বাড়ালো না। সে উষ্ণ জ্যাকেট গায়ে জড়িয়ে সে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেল। রাতের সেই শীতল প্রহরের সমস্ত তিক্ততা আর যন্ত্রণা মুছে দিয়ে এক স্নিগ্ধ শিশির ভেজা সকাল নেমে এসেছে। নভেম্বর মাসের শেষ দিকের এই সকালটা যেন প্রকৃতিকে এক শান্ত চাদরে মুড়ে দিয়েছে। পূর্বাকাশে এক রক্তিম আভা, নরম কমলা রঙের সেই আলো এসে পড়ছে খান প্যালেসের সবুজ লনে। গাছের পাতায় জমে থাকা শিশির কণাগুলো সূর্যের প্রথম কিরণ লেগে মুক্তোর মতো চিকচিক করছে। চারপাশে একটা মৃদু শীতল হাওয়া বইছে, তাতে কানের কাছে ফিসফিস করে কিছু বলে যাচ্ছে যেন। ভোরের এই পবিত্র নীরবতা। তীব্র অ্যালার্মের আওয়াজে মেহরিনের ঘুম ভেঙে গেল। বিরক্তিতে পিটপিট করে চোখ খুলল সে। বেশ অবাক হলো, আজ তার আপু ডাকতে এলো না। ভাবতেই সে ঘড়ির দিকে তাকালো। সকাল 9টা বাজে, আপু এখনও ওঠেনি। হঠাৎই মনে পড়ে গেল রাতের কথা। এই আপু কখন ফিরল? মেহনুরের জন্য অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই। দ্রুত সে বিছানা থেকে নামলো। রুম থেকে বেরিয়ে মেহনুরের রুমের দরজায় দাঁড়ালো। দরজা খোলাই আছে। সে আস্তে করে রুমে উকি দিল। চারদিকে আবছা অন্ধকার। বিছানার উপর নজর যেতেই দেখল মেহনুর অঘরে ঘুমোচ্ছে। মেহেরিন অবাক হলো, এত বেলা করে তার আপু তো ঘুমানোর পাত্রী নয়। সে গুটিয়ে গুটিয়ে পায়ে এগোলো। ভেতরে ভয়ও কাজ করছে, যদি আপু বকে। কাল ফারিফায়ের কথা শোনার জন্য তো সেও ষড়যন্ত্রে ছিল। নিঃশব্দে মেহনুরের পাশে গিয়ে দাঁড়ালো। ফিস ফিস করে মেহনুরকে ডাকলো, আপু, এই নূর আপু, শুনছো? মেহনুরের কোনো সারা শব্দ নেই। দেখে মেহেরিন কপাল কুঁচকালো। সহসা মেহনুরের কপালে হাত রাখতেই সে কেঁপে উঠল।
তীব্র জ্বরে কাপুরে যাচ্ছে মেহনুরের। মেহেরিন আর কথা না বাড়িয়ে তড়িঘড়ি করে নিচে গেল। কিছু খাবার আর ঔষধ নিয়ে আবারও মেহনুরের রুমে ফিরল। মেহনুরকে জোরে জোরে ঝাঁকুনি দিয়ে ডেকে ঘুম ভাঙালো। মেহনুর জ্বরের ঘরে বিড়বিড় করছে। আমি আর পারছি না, প্রচুর ঠান্ডা। মেহেরিন শুনেও আপুকে আবার ঝাঁকুনি দিলে সহসা মেহনুরের হুঁশ ফিরল। বিরক্তিতে ঘুম ঘুম কণ্ঠে বলল, কি হয়েছে? এভাবে শাড়ির মতো চাচাচ্ছিস কেন? কি হয়েছে তোমার? এত জ্বর বাঁধালে কি করে? মেহনুর কিছু বলল না। এক হাত চোখের ওপর দিয়ে আবারও শুয়ে রইল। আপু ওঠো, কিছু খেয়ে ওষুধ খেয়ে নাও। ভালো লাগছে না, এখান থেকে যা। হুম, তা হবে না। আগে খাবার খেয়ে ওষুধ খাবে, তারপর যাব। মেহনুর আর তর্ক করল না। সে জানে তার বোন নাছোড়বান্দা, না খাইয়ে এখান থেকে এক চুলো নড়ানো যাবে না। তাই আস্তে ধীরে উঠল। শরীর বেশ দুর্বল লাগছে, প্রচণ্ড জ্বর তা বোঝাই যাচ্ছে। সে উঠে ফ্রেশ হয়ে এসে নাস্তা খেয়ে ওষুধ খেয়ে নিল। পছন্দ মতো খাওয়া হলে বিশ্রাম নাও বলে মেহেরিন রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে মেহনুর ডাকল, শুন, আজ কলেজে যাবি? মেহেরিন ঘুরে তাকালো, আপুর দিকে চেয়ে বলল, হ্যাঁ, কেন? মেহনুর নিজের পাশে রাখা ডেনিম জ্যাকেটটা একবার দেখে নিল। তারপর সেটা হাতে নিয়ে ভাঁজ করে মেহেরিনকে দিয়ে বলল, কলেজ থেকে আসার সময় ফারিস ভাইয়ার পার্টির অফিসে গিয়ে এটা দিয়ে আসবি। মেহেরিন অবাক হলো। আমি যাব? আর তোমাকে উনি এটা কেন দিলেন? এত কথা কে বলেছে তোকে? কি বলছি কানে যায়নি? এটা ওনাকে দিয়ে আসবি, আর বেশিক্ষণ ওখানে থাকবি না। মেহেরিন আর কিছু বলল না। জ্যাকেটটি নিয়ে রুম থেকে বের হয়ে গেল। মেহেরিন তৈরি হয়ে এসে নাস্তা করার জন্য ডাইনিং টেবিলে নিজের চেয়ারে বসল। টেবিলে তখন নওয়াজ খান, মাহির আর মনিরা বেগম উপস্থিত। মেহেরিনকে একা আসতে দেখে নওয়াজ খান জিজ্ঞেস করলেন, নূর কোথায়? এখনো এলো না? মেহেরিন ঢুক গেলে জবাব দিল, আপুর জ্বর, তাই আসেনি। নওয়াজ খান ব্যস্ত ভঙ্গিতে বললেন, সে কি হুট করে জ্বর বাঁধালো কি করে? মেহেরিন আসল কারণ তো সঠিকভাবে জানে না, শুধু ফারিস ভাইয়ের সাথে রাতে গিয়েছিল এটুকুই জানে। তাই কি একটা বানিয়ে বলবে। আইসক্রিম খেয়েছিল আপু, তাই ঠান্ডা লেগেছে। মনিরা বেগম বিরক্ত হলেন। এই মেয়ের উল্টো স্বভাব, গরমে খাবে গরম আর ঠান্ডায় খাবে ঠান্ডা। জ্বর সর্দি কাশি হলেও কোথায় সুস্থ হওয়ার চিন্তা করবে তা না, উল্টো খুব খুব কাশির মধ্যেও ঠান্ডা খেতে ওস্তাদ। তিনি কিছু বললেন না, শুধু জিজ্ঞেস করলেন, ওষুধ খেয়েছে? সকালে খাবার খেয়ে ওষুধ দিয়েছি। মেহেরিন বলল। নওয়াজ খান বললেন, তোমার আপুকে বলো নিজের যত্ন নিতে, এভাবে উল্টাপাল্টা চলাফেরা যেন না করে। এদিকে মাহির ভাবছে অন্য কথা। সে মিটিমিটি হাসছে। সে ভাবছে হয়তো ফারিসের হাতের থাপ্পড় খেয়ে তার বোনের এই হাল। সে মনে মনে হেসে বিড়বিড় করল, এক থাপ্পড়েই এই হাল? এই বলে সে নিজের নাস্তায় মনোযোগ দিল। খান মঞ্জিলে নাস্তার টেবিলে তখন পিংপতন নীরবতা। ফায়াজ খান নীরবে নিজের খাবার খাচ্ছিলেন। কিছু একটা নিয়ে বেশ চিন্তিত তিনি। নীরবতা ভেঙে ফায়াজ খান ফারিসের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, পাটোয়ারিরা এবার চুপ থাকবে না, তাদের নিয়ে কিছু কি ভেবেছ? ফারিস চুপচাপ খাচ্ছিল। বাবার প্রশ্নে সে কোনো বিস্তারিত জবাব দিল না, শুধু ছোট করে বলল, আমি সামলে নেব। ফায়াজ খান খানিকটা কঠিন স্বরে বললেন, ভুলে যেও না, এবারের লড়াইটা আগের চেয়ে অনেক কঠিন। ওরা রাজনীতির নামে এবার নোংরা খেলা খেলবে। ওরা নীতি দিয়ে লড়বে না, লড়বে প্রতিহিংসা দিয়ে। ফারিস বাবার সতর্কবার্তা নীরবে শুনল। তার মুখ আরও গম্ভীর হলো, চোখে ফুটে উঠল ইস্পাত কঠিন সংকল্প। ফায়াজ খান দীর্ঘশ্বাস ফেললেন। এই দীর্ঘশ্বাস কেবল ক্লান্তির ছিল না, ছিল এক আবেক্ত গ্লানির। তিনি নিজেও রাজনীতি করেছেন, তিনি ভালো করেই জানেন ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকে কত শত কদর্য আর নোংরা খেলা। এই রাজনীতির অন্দরে চলে নোংরা এক চক্র, যেখানে প্রতিটি চাল শুধু বিজয়ের জন্য নয়, নিজের বিবেককে বারবার বিক্রি করার জন্য পাতা হয়। এই পদ মনে মনে ভাবেন তিনি। এর প্রতিটা ধাপ রক্ত আর কাদার মিশ্রণে তৈরি। এই চেয়ারে বসার জন্য নিজেকে হাত রাঙাতে হয়েছে। নীতি আর আদর্শের সিন্ধুকে ভেঙে দিতে হয়েছে প্রতিপক্ষকে, দিতে হয়েছে নিজের আত্মার 1/3। এই মূল্য না দিলে এখানে টিকে থাকা যায় না। আমি তো লড়েছি এই শহরের জন্য, কিন্তু এই লড়াইয়ে কবে যে নিজেকে হারিয়ে ফেলেছি টেরও পাইনি।
কিন্তু তার এই সুযোগ্য পুত্র ফারিস কি পারবে এই অন্ধকারের গহ্বর থেকে সততার প্রদীপ শিখাটিকে জ্বালিয়ে রাখতে? যে নগ্ন খেলার পরিণতি এত ভয়াবহ, এত বিভৎস, তাকে কি কেবল নীতি আর আদর্শের বাঁধন দিয়ে সামলানো যায়? এই ভয়টাই তাকে করে করে খাচ্ছিল। ঠিক এই কারণেই ফায়াজ খান বারবার ফারিসকে রাজনীতির চোরাবালি থেকে তুলে দূরে থাকতে বাধা দিয়েছেন। তার আদেশ ছিল স্পষ্ট, ব্যবসা করো ফারিস, রাজনীতি তোমার জন্য নয়। এই ময়লা ঘাটে নেমে নিজের হাত নোংরা করো না। তিনি চেয়েছেন তার ছেলে যেন তাদের পারিবারিক ব্যবসাকে আঁকড়ে ধরে রাখে, যেখানে অন্তত দিনের শেষে মাথা উঁচু করে দাঁড়ানো যায়। কিন্তু ফারিস তার সিদ্ধান্তে অটল। তার রক্তে বইছে বাবার তেজ আর মায়ের পবিত্র আদর্শের অঙ্গীকার। দৃঢ় কণ্ঠে, চোখে স্বপ্নের ঝলক নিয়ে সে পিতার দিকে তাকালো। আমি জানি বাবা, রাজনীতি কতটা নোংরা, কিন্তু সেই নোংরাকে পরিষ্কার করার সাহস আমার আছে। আমি দুটোই করব, হয় পারিবারিক ব্যবসার পাশে দাঁড়িয়ে নীতি আর আদর্শকে সাথী করে রাজনীতিতেও নামবো, নয়তো এই বাড়ি ছেড়ে চিরতরে চলে যাব। হয় আমি আমার মতো করে সব সামলাবো, না হয় আমি কিছুই করব না। এই পথে কোনো মাঝামাঝি নেই। ফায়াজ তার সন্তানের এই একরোখা স্বভাব, তার চোখে জ্বলতে থাকা সততার আগুন ভালো করেই জানেন। তিনি জানতেন ফারিসের এই পথ চলা আটকানো অসম্ভব। যে ছেলে কথা দিলে জীবন দিয়ে রাখে, তাকে বাধা দেওয়া বৃথা। তাই এক চরম অসহায়তার গোপন আশঙ্কায় ভরা মন নিয়ে বাধ্য হয়ে তাকে সম্মতি দিতে হলো। নিজেকে স্বাভাবিক করে ফায়াজ খান বললেন, শোনো, শুধু আবেগ বা শুধু নীতি দিয়ে কিছু হয় না। সাবধানে পা ফেলো। মনে রাখবে, রাজনীতির ময়দানটা দাবা খেলার বোর্ডের মতো, প্রতিটি চাল গুনে দিতে হয়। ফারিস বাবার কথা শুনে হালকা মুচকি হাসল। দাবা খেলাটা আমি আপনার কাছেই শিখেছি বাবা। এই বলে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মায়ের আঁচলে হাত মুছে কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলল, শপিং মলে শপিং করতে যাওয়া ভালো কথা, তবে ম্যারেজ বিয়েরও বানিও না। মাহমুদা বেগম বিষম খেলেন। মনে মনে ভাবলেন, যাদের সাথে শপিংয়ে যখন গেছিলেন তখন ওনার এক পরিচিত বান্ধবীর দেখা পেয়েছিলেন। সাথে ছিল বান্ধবীর মেয়ে, রূপবতীর সাথে উচ্চশিক্ষিত মেয়ে দেখেই তিনি মনে মনে ভাবলেন ফারিস এর জন্য কথা বলবেন বলেও ছিলেন। তবে এই কথা ফারিস কিভাবে জানল? ওনার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কোন কথা বললেন না, কারণ কথা বাড়ালেই স্বামীর কাছে ধরা পড়ে যাবেন। এতক্ষণ বাবা ছেলের কথা মনোযোগ দিয়ে শুনছিল ফারিন আর মাহমুদা বেগম। ফারিস যেতে যেতে ফারহানকে বলে গেল, খেয়ে সোজা আমার পার্টি অফিসে চলে যাস। আমি মিটিং শেষ করে এসে যেন ওখানেই পাই। ফারহান খেতে খেতে জবাব দিল, আচ্ছা। বেলা গড়িয়ে তখন দ্বিপ্রহর। মধ্যাহ্নের তেজ ধীরে ধীরে কমে এলেও ফারিসের পার্টি অফিসের ভেতরের পরিবেশ ছিল নিস্তেজ। বাইরে করা রোদের কঠোরতার ভেতরে এসির শান্ত হিমেল হাওয়া। একটি লম্বা টেবিলের এক পাশে ফারহান ফোন ঘাঁটছিল, আর অন্য পাশে তারেক রাসেল আর জুম্মন তিনজন হেলান দিয়ে বসে চিমুচ্ছিল। নীরবতা ভাঙল তারেক। এই ছেলে বরাবরই শুধু অ্যাডভান্স চিন্তা করে, যাকে ফারহান মনে মনে নির্বোধ বলে ডাকে। তারেক আমতামতা করে বলল, ভাইজান, বড় ভাইজান রে বিয়ে করাইবেন না? ফারহান ফোন ঘাঁটছিল। সহসা এরকম প্রশ্নে চোখ তুলে তাকালো তারেকের দিকে। বিরক্ত হয়ে ফারহান মনে মনে ভাবল, যার বিয়া তার খবর নাই আর পাড়া প্রতিবেশীর ঘুম নাই। কিন্তু মুখ ফুটে কিছু বলল না, শুধু বলল, তা আমাকে কেন বলছিস? আমি কি বিয়ের ঘরটালি করব? তারেক বোকার মতো দাঁত কেলিয়ে বলল, না মানে আপনার তো বিয়ের বয়স পার হইয়া যাইতেছে, তাই কইলাম আর কি, বড় ভাইজানকে জলদি বিয়ে করাইতেন। ফারহান ভ্রু কুচকে তাকালো। কেন, আমাকে কি তোর বুড়ো মনে হয়? তারেক আমতা আমতা করে বলল, না ভাইজান, ওই রকম কিছু না। হয়েছে কি, বড় ভাইজানের যে মেজাজ, এই মেজাজ দেখা মাইয়ারা তো পালাইব। প্রেম করা তো দূর, এর থেকে বিয়ে দিয়ে দেন, তাহলেও মেজাজ ঠান্ডা হয়ে যাইব। ফারহান তারেকের দিকে এমনভাবে তাকালো যেন তার হাতে এখনই শাস্তি পেতে যাচ্ছে। সে এক দীর্ঘশ্বাস ফেলল। ফারহানের মুখে তখন আর কোনো বিরক্তির ছাপ রইল না। সে বেশ সিরিয়াস ভঙ্গিতে নড়ে চড়ে বসল। তারেকের ফালতু কথাগুলো হঠাৎ যেন তাকে একটা গভীর চিন্তায় ফেলে দিল। ফারহান ঠান্ডা গুরুগম্ভীর স্বরে বলল, বড় ভাইজানের মেজাজ নিয়ে তোর এত চিন্তা করতে হবে না তারেক। উনি কিসে শান্ত হবেন আর কিসে হবেন না সেটা উনি ভালো জানেন। সে এরপর টেবিলের ওপর কনুই রেখে হেলান দিয়ে বসল। তারেকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবারও ফোনে মনোযোগ দিল। তারেক পান চিবোতে চিবোতে দাঁত কেলিয়ে বলল, তাইলে আপনি কয়ে ফেলেন ভাইজান, জানেন না অল্প বয়সে বিয়ে করা কতটা সুন্নত?
আমার বাপে অল্প বয়সে বেশি ফজিলতের লাইগা 4টার জায়গায় বিয়ে করছে 7টা। আমার বাপের শখ ছিল ফুটবল টিম বানাইব নিজের পোলাপান নিয়ে, কিন্তু আমার বাপে ফুটবল বেশি পছন্দ করে নাকি ক্রিকেট, এইসব ভাবতে ভাবতে 2 টিমের লাইগায় 7 বউয়ের ঘরে পোলাপান নিল 22টা। বুঝতেছেন কতটা ফজিলত কামাইছে আমার বাপে। ফারহান ফোন থেকে চোখ সরিয়ে এমন কথা শুনে যেন নির্বাক হয়ে গেল। এই লোকটা এত সিরিয়াস ভঙ্গিতে এইসব বলছে। সে আবার নড়ে চড়ে বসলো। ফারহান ব্যঙ্গ করে বলল, বলিস কি রে, তোর বাপের ইঞ্জিনের এত পাওয়ার? এই কথা শুনে বাকিরা উচ্চ শব্দে হেসে ফেলল। রাসেল হাসতে হাসতে বলল। ফারহান কামড়ে হেসে বলল, তাহলে তোরটা কি ইংলিশ ইঞ্জিন? আরেক দফা হাসির রোল পড়লো এই কথা শুনে। তারেক রাসেলদের দিকে কটমট দৃষ্টিতে তাকালো। হাসস কেন ব্যাককলের মতো? আছে আমার বাপের মতো প্রতিভা, পারলে তুইও 22টা ডাউনলোড করে দেখ। তোর পেশা কথা না কইয়া হাসা কথা ক, তোর কমই নাই। পাওয়ার হইলে আমার বাপের মতো হওয়া চাই। একেবারে 22টা জন্ম দেওয়া কি মুখের কথা? এই কথা শুনে মুখ পাকালো তারেক। ফারহান তাদের কথাবার্তা শুনে কি বলবে ভাষা হারিয়ে ফেলল। এই তোদের আজাইরা কথা থামাতো, সারাদিন শুধু আজাইরা প্যাঁচ প্যাঁচ। সে আবার তারেকের দিকে ঘুরে তাকিয়ে জিজ্ঞেস করল, তা তোর বাপের ক্রিকেট আর ফুটবল টিমের কি হলো? তারেক দাঁত কেলিয়ে বলল, ভাইজান, আমার 22টা ভাই বোন হওয়ার পরও 2টা ডেঙ্গু হইয়া মইরা গেছে। এই শোকে আমার বাপ হার্ট অ্যাটাক করা সে পটল তুলছে। ফারহান কিছু বলতে যাবে, ঠিক তার আগেই হাঁসফাঁস করতে করতে প্রবেশ করলো রিফাত। এই সেই ফারহানের গলা জড়িয়ে ধরে মরা কান্না শুরু করে দিল। ফারহান বিরক্তি নিয়ে বিড়বিড় করলো, এসে গেছে আর এক ড্রামাবাজ। রিফান নাক টানতে টানতে কিন্তু কান্না করতে থাকলে ফারহান তাকে টেনে সরাতে সরাতে বলল, এই এই কি হয়েছে? এভাবে মহিলাদের মতো ন্যাকা কান্না জুড়ে দিয়েছিস কেন? এই বলে আবারও ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে শুরু করলো। ফারহান বেশ সিরিয়াস হয়ে বলল, কান্না থামিয়ে কি হয়েছে সেটা বল। বউ মরলে অত মানুষ এভাবে কাঁদে না। ফারহান দীর্ঘশ্বাস ছাড়ল। এইসব নতুন নয়। এই ছেলের উদ্ভট কর্মকাণ্ডের জন্য মাসে 4-5টা গার্লফ্রেন্ড এভাবেই চলে যায়। ফারহান চোখ মুখ কুঁচকে বলল, এবার আবার নতুন কি করেছিস? এই বলে সে আবারও কাঁদতে লাগলো। ফারহান সহ বাকিরা শুনে নির্বাক। কিছুক্ষণ পর সহসা একসঙ্গে হেসে উঠল। হাসি থামাতে পারছিল না কেউই। ফারহান হাসি থামিয়ে চোখ মুখ কুঁচকে এক সাইডে থুতু ফেলে ধিক্কার জানিয়ে বলল, ছ্যা, সভ্য সমাজের অসভ্য জাতি। আমি ভালো হতে না হতেই পুরো শুদ্ধ সমাজ আজ নষ্ট। ছ্যা। মেহরিনের রিক্সা এসে থামল। রিক্সাওয়ালাকে বিদায় করে সে পার্টি অফিসের সামনে গেল। পিঠে কলেজের ব্যাগ আর হাতে একটি ব্যাগে ফারিসের জ্যাকেট নিয়ে এসে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে যাবে, ঠিক তখনই সজোরে কারো সাথে ধাক্কা খেল। ছিটকে নিচে পড়ে গিয়ে ব্যথায় চেঁচিয়ে উঠল, ও মা, কি আছো, বাঁচাও! হাতের সাথে ধাক্কা খেয়ে আমার কোমর ভেঙে গেল গো। ফারহান তখন ফোনে কথা বলতে বলতে নিচে নামছিল। তখনই ব্যাখেয়ালে ধাক্কা খায় মেহরিনের সাথে। একে তো এসে ধাক্কা খেয়েছে, তার উপর মেহরিনের এই আজগুবি মার্কা কথা শুনে তার মেজাজ বিগড়ে গেল। প্রচণ্ড ক্রোধে তার চোখ মুখ লাল হয়ে গেল। চল, শক্ত করে ধমক দিল সে। শাট আপ ইডিয়েট! তোদের বাদরামি না করলে কি পেটের ভাত হজম হয় না? এই এই, চোখ কোথায় নিয়ে হাঁটিস? একটু থেমে, আর আমাকে দেখে কি তোর হাতি মনে হয়? নিজে ক্যাঙ্গারুয়ের মতো লাফেবি আর মানুষকে উল্টাপাল্টা কথা বলবি? বেয়াদব কোথাকার! এই বলে হাত ছেড়ে উঠে দাঁড়ালো। মেহরিন তখনও কোমরে হাত দিয়ে ব্যথায় কোকিয়ে যাচ্ছিল। ফারহানের কণ্ঠ শুনে সহসা চোখ তুলে ওপরে তাকালো। ফারহানকে দেখে সে ফাটা বেলুনের মতো চুপসে গেল, কিন্তু পরক্ষণেই থমথমে মুখে ফারহানের দিকে চেয়ে রইল। ধাক্কা খেলো তো খেলো, সাথে এই লোকটার সাথে। কোথায় সে ভাবতো সিনেমার মতো কারোর সাথে হুট করে ধাক্কা খাবে, তার ওড়না গিয়ে ঘুরিতে আটকাবে, আবার ধাক্কা খেয়ে পরিচিত নিলে নায়ক আবেগে তার কোমর চেপে ধরবে, আর সাথে ব্যাকগ্রাউন্ডে ভায়োলিন বাজবে। তারা না রোম্যান্টিক মোমেন্ট হবে। ধাক্কা খেলো তো খেলোই করলার জুসের সাথে। ছি, কি ভাবছে মেহরিন এইসব? এই লোক ধরবে তাকে? উল্টো মেহরিনকে ফেলে কোমর ভেঙে দিয়েছে, আর সে ভাবছে সিনেমাটিক মোমেন্ট হবে। এই ভেবে নিজের মাথায় নিজের খাটটা মারল। মেহরিন নিজের ভয়কে পাত্তা দিল না। না, এই লোকের সামনে ভীতু হওয়া যাবে না, তাহলে মাথায় চড়ে বসবে। অগত্যা নিজেকে সাহস জুগিয়ে
পাল্টা সেও তর্ক শুরু করে দিল। মেহরিন কোমরে হাত রেখে রাগে চোখ শুরু করে তাকালো। আপনি হাতি নন তো কি? ও সরি, আপনাকে হাতি বলা ভুল হয়ে গেছে। আপনি তো হলেন আস্ত একটা গন্ডার। ফারহান এমন কথায় অপ্রস্তুত হলো যে মুহূর্তের মধ্যে তার রাগের প্রকাশ থেমে গেল। এই মেয়েটা সাহস পাচ্ছে কোথা থেকে? চোখ মুখ কুঁচকে অবিশ্বাস্য দৃষ্টিতে এসে মেহরিনের দিকে তাকালো। কি, তুই আমাকে গন্ডার বললি? তোর সাহস কত বড়! এক থাপ্পড় মেরে গাল লাল করে ফেলবো, বেয়াদব! বলেই চোখ গরম করে তাকালো। কেন? আমাকে থাপ্পড় মারবেন কেন? আমার কি দোষ? নিজে তো খাম্বার মতো এসে আমার সাথে ধাক্কা খেলেন। ফারহান কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে একটা গম্ভীর স্বর ভেসে এলো। কি হচ্ছে এখানে? তাদের ঝগড়ার মাঝে সহসা ফারিসের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। মেহরিন তখনও কোমরে হাত দিয়ে সেভাবেই মেঝেতে বসে আছে, আর ফারহান দাঁড়িয়ে ক্রোধে কাঁপছে। ফারিসের গলা শুনে দুজনেই ঘাড় ঘুরিয়ে সামনে তাকালো। পেছনে দাঁড়িয়ে ফারিস, চোখে সানগ্লাস, পরিধানে শুভ্র পাঞ্জাবি, 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার সুঠাম দেহের অধিকারী এই যুবক, যার প্রতিটি পদক্ষেপে এক নীরব কর্তৃত্ব প্রকাশ পায়। কাঁধ সোজা করে 2 হাত পেছনে রেখে ডান টান হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ মুখে তীব্র বিরক্তি। ফারহান এবং মেহরিন দুজনেই একসঙ্গে চুপ হয়ে গেল। ফারহানের ক্রোধ মুহূর্তেই উদ্বেগে পরিণত হলো। ফারিস এক পা এগিয়ে এলো। সানগ্লাসের আড়াল থেকে তার শীতল দৃষ্টি প্রথমে মেহরিনের দিকে গেল।